আপনি কি এমন কখনো শুনেছেন যেটা আগে কেউ শোনেনি? এমন কিছু অনুভব করেছেন যা ব্যাখ্যা করা যায়নি? তাহলে আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে এসেছেন। এটাই স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে অদৃশ্য জগতের তরঙ্গ এসে ধাক্কা খায় বাস্তবের প্রাচীরে। তোমরা শুনছো বিভিন্ন ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের অডিও স্টোরি স্পিরিট ফ্রিকোয়েন্সি। এখানে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা আওয়াজ আপনাকে নিয়ে যাবে এক জগতে যেখানে আত্মারা ঘোরাফেরা করে। তাই আলো নিভিয়ে মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনি এখন আছেন স্পিরিট ফ্রিকোয়েন্সির সাথে। ভয় এখন আপনার কানে বাজছে। নমস্কার, আমি রাজ। আপনার শুনছেন স্পিরিট ফ্রিকোয়েন্সি, যেখানে গল্প নয়, বাস্তবের অতীতে লুকিয়ে থাকা রহস্য উন্মোচন করে থাকি। বিজলের ডাঙা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হুগলি জেলার রূপরাজপুরের প্রবোধকৃষ্ণ পাল মহাশয় গল্পটি আমাকে বলেছিলেন। তবে এও বলেছিলেন যে এই গল্পের সময়সীমা ঠিক করে বলা শক্ত, কেননা বহুদিনের পুরনো ঘটনা এটি। হুগলি বর্ধমান বর্ডারে বর্ধমান জেলার মধ্যে বিজলে নামের একটি গ্রাম আছে। সেই গ্রামে এক ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ একদিন ব্রাহ্মণীর সঙ্গে ঝগড়া করে গ্রামের প্রান্তে ধুধু মাঠের ধারে একটি অশ্বত্থ গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন। সংসারের নানা অভাব অভিযোগ, সেই নিয়েই ঝগড়াঝাঁটি। ব্রাহ্মণীর বাক্যবাণে জর্জরিত হয়ে ব্রাহ্মণ তাই আত্মহত্যা করবেন বলে স্থির করে গাছে উঠে সঙ্গে আনা গামছা দিয়ে একটা ফাঁস তৈরি করলেন। তারপর টেনে টুনে দেখে যখন বুঝলেন ছিঁড়ে পড়ে যাওয়ার ভয় নেই, তখন শেষবারের মতো একবার ইষ্ট দেবতাকে স্মরণ করে গলায় ফাঁস দিতে গেলেন। যেই না ওই কাজ করতে যাবেন, অমনি হলো কি একটা কালো হাত কোথা থেকে এসে গামছাটাকে টেনে ধরল। তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। সেই অবস্থায় অন্ধকারে ব্রাহ্মণ দেখতে পেলেন একটা ছায়া শরীর গাছের মোটা ডালে হেলান দিয়ে বসে ফিকফিক করে হাসছে। সেদিকে তাকাতেই ভয়ে বুক কেঁপে উঠল ব্রাহ্মণের। ছায়া শরীর বলল, কি ব্যাপার ঠাকুর, আপনি হঠাৎ আত্মহত্যা করতে এসেছেন যে? আপনি ব্রাহ্মণ, গুরুজনের হিত কামনা করবেন, মানুষকে সৎ উপদেশ দেবেন, তার জায়গায় আপনি এসেছেন আত্মহত্যা করতে? এ কাজ কি আপনার সাজে? ছি ঠাকুর, আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ? ব্রাহ্মণ বললেন, সবই জানি ভাই, সবই বুঝি, কিন্তু সব বুঝেও বড় জ্বালায় জ্বলে এই কাজ করতে এসেছি। কিন্তু আমি তো আপনাকে এ কাজ করতে দেব না ঠাকুর। ওই কাজ করে আমি এই অবস্থায় যে কত বছর আছি তা আপনি ভাবতেও পারবেন না। এর থেকে উদ্ধার নেই। আপনার ছেলে নেই, মেয়ে নেই, শুধু কর্তার গিন্নিতে থাকেন। আপনি এ কাজ করতে যাবেন কোন দুঃখে? ব্রাহ্মণ অবাক হয়ে বললেন, কিন্তু তুমি আমার ব্যাপারে এত খবর রাখলে কি করে ভাই? তার আগে আপনি আমার কথার উত্তর দিন। বলুন, কেন এ কাজ করতে এসেছেন? দুঃখের কথা আর কি বলবো ভাই, আমার গিন্নিকে তো তুমি চেনো না। অমন দজ্জাল মেয়ে ছেলে এই তল্লাতে দুটো নেই। তার জ্বলনে বাড়িতে কাকচিলও বুঝতে পারে না। তাই এমনই অতিষ্ঠ হয়ে উঠেছি যে ওর হাত থেকে পরিত্রাণ পাবো বলেই এ কাজ করতে এসেছি আমি। ছায়ামূর্তি এক লাফে গাছের ডালের ওপর খাড়া হয়ে বলল, ওরে বাবা, আপনার গিন্নির কথা আর কি বলবো ঠাকুর, ওরকম মেয়ে মানুষ আমি কখনো দেখিনি। ওকে আমিও চিনি হাড়ে হাড়ে। আপনাদের বাড়ির পাশেই যে আম গাছটা আছে, সেই গাছে আমার 100 বছরের বাস। শুধু আপনার গিন্নির চিৎকার চেঁচামেচি আর গালাগালিতে চোটে আজ বছর খানেক হলো আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। কাজেই যার গালাগালিতে ভূত পালায়, আপনি মানুষ হয়ে তাকে নিয়ে ঘর কি করে করবেন? তা ঠিক আছে, আপনাকে আত্মহত্যা করতে হবে না, আপনি এখানেই থাকুন, আমি আপনার থাকার ব্যবস্থা করছি। ব্রাহ্মণ তখন গাছ থেকে নেমে এসে মাটিতে বসলেন।
ভূতও নেমে এলো। সে এক আশ্চর্য রকম পরিবেশ। একদিকে ঘন জঙ্গল আর অপরদিকে ধুধু মাঠ। ব্রাহ্মণ বললেন, সবই তো বুঝলুম, কিন্তু তুমি যে আমাকে থাকতে বলছো, এই জঙ্গলে আমি থাকবো কোথায়? আর যদিও বা থাকি, খাবোটা কি? সে চিন্তা আপনার নয় ঠাকুর, সে চিন্তা আমার। আমি এই গাছতলায় আপনাকে একটি ঝুপড়ি বানিয়ে দেব। আপনি দিব্যি বহাল তবিয়তে সেইখানেই থাকবেন। আর এই যে দেখছেন ধুধু মাঠ, এটি হচ্ছে অনাবাদি পতিত জমি। এই জমির দখল নিয়ে আপনি চাষবাস করুন। এতে যা ফল ফলবে তা সবই আপনি ভোগ করে সুখে দিন কাটাতে পারবেন। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই। আপনার ব্যবস্থা আমি করছি, আপনি একটু বসুন। আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু বান্ধবেরা এসে পড়বে। আমি তাদের সঙ্গে পরামর্শ করেই সব কিছু করবো আপনার। ব্রাহ্মণ নিশ্চিত হয়ে বসে রইলেন এবং সামনে বসা বন্ধুভূতের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা রকম আলোচনা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর অন্যান্য ভূতেরা দলে দলে সেখানে এসে হাজির হয়ে ব্রাহ্মণের সব কথা শুনলেন। তারপর প্রত্যেকেই একমত হয়ে ব্রাহ্মণের পুনর্বাসনের ব্যাপারটা মেনে নিলেন। সকলে মিলে অনেক যুক্তিতর্কের পর বাঁশঝাড় থেকে বাঁশ, তাল গাছ থেকে পাতা ইত্যাদি এনে সে রাতের মধ্যেই ব্রাহ্মণের থাকার একটা আস্তানা করে দিল। ব্রাহ্মণ মনের আনন্দে সেই আস্তানায় আশ্রয় নিয়ে পুনর্জন্ম লাভ করলেন। রাত শেষ হতেই বিদায় নিল ভূতেরা। যাবার আগে বনের ভেতর থেকে নানাবিধ ফলমূল ব্রাহ্মণের জন্য রেখে গেল তারা। ব্রাহ্মণ তো বেজায় খুশি। এভাবেই যদি জীবনের কটা দিন কেটে যায় তো মন্দ কি। বিজলের ডাঙার ভূতের উপদ্রবের জন্য সেকালে কুখ্যাত ছিল খুব। এর আশেপাশের গ্রামের লোকেরা যেমন পাঁশিমূল, আস্তই, নাপাড়া, দোগেছে, আবুঝাটি, গুরবাড়ি, দস্তনপুর, ইটলা, সাপুর, জরুল প্রভৃতি অঞ্চলের লোকেরা ভুলেও কেউ ওদিকে যেত না। কাজেই সবাই যখন শুনল ব্রাহ্মণের সঙ্গে ঝগড়া করে ব্রাহ্মণ বিজলের ডাঙার দিকে চলে গেছে, তখন ধরেই নিল সবাই যে ভূতেরা আস্ত গিলে খেয়েছে ব্রাহ্মণকে। বিশেষ করে কয়েকজন দুঃসাহসী লোক যখন ব্রাহ্মণের খোঁজ করতে করতে এ পথে এসে দূর থেকে অশ্বত্থ গাছের ডালে গামছার ফাঁস ঝুলতে দেখল, তখন ধারণাটাকে একেবারেই সঠিক মেনে নিল। অতএব ব্রাহ্মণ বেঁচে থেকেও সকলের কাছে মৃত প্রতিপন্ন হলেন। কিন্তু তাহলে কি হবে? ব্রাহ্মণের কবলমুক্ত হয়ে ব্রাহ্মণ দারুণ খুশি। ভূতেরা তার কোনো অভাবই রাখল না। সারাদিন ব্রাহ্মণ একলা থাকেন। রাত্রিবেলা বন্ধুভূতেরা সহায় হয়। তাদের দয়ায় এই বিস্তীর্ণ অঞ্চলের মালিক হয়ে গেলেন তিনি। একদিন ভূতেরা বলল, আপনি এক কাজ করুন, এই জমি তো অনাবাদি পড়ে আছে, আপনি একে আবাদ করে ফসল ফলান। ব্রাহ্মণ বললেন, বললি তো বেশ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এ জমি চাষবো কি করে? আমি কি চাষের কাজ কিছু জানি? ভূতেরা বলল, ইয়ে বড় সমস্যা বটে। তা ঠাকুর, আপনি এক কাজ করুন, রাত্রিবেলা গ্রামের লোক ঘুমিয়ে পড়লে গ্রামবাসীদের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে গোটা কত কোদাল জোগাড় করে আনুন, বাকি কাজটা আমরাই করে দেব। ব্রাহ্মণ তাই করলেন। ভূতের পরামর্শ মতো গ্রামে গিয়ে লুকিয়ে এর ওর বাড়ি থেকে কোদাল, কুড়ুল ইত্যাদি যা পেলেন নিয়ে এলেন। তাই নিয়ে সারা রাত ধরে চলল ভূতের উপদ্রব। সেই বিস্তীর্ণ অঞ্চলকে রাতারাতি মাটি কুপিয়ে ভূতেরা চাষের উপযোগী করে ফেলল। তারপর বলল, যান, যাদের জিনিস তাদের ফেরত দিয়ে আসুন। ব্রাহ্মণ তাই করলেন। আর একদিন ভূতেরা বলল, ঠাকুর, কয়েকটা বালতি চাই যে, জমিতে জল দিতে হবে। ব্রাহ্মণ তখনই গ্রামে গিয়ে বালতি নিয়ে এলেন। এইভাবেই শুরু হলো চাষাবাদ।
দেখতে দেখতে সবুজ শস্যে ক্ষেত ভরে গেল। মাঠের ধান মাঠে পাকলো। ভূত মজুরেই সব কিছু করে। ব্রাহ্মণের গোলা ভরা ধান হলো। এত ধান যে আশেপাশের গ্রামের লোকের খামারে অত ধান নেই। সেটা ছিল খরার বছর। চারিদিকে অন্যের জন্য হাহাকার পড়ে গেল। কত মানুষ না খেতে পেয়ে মরল, অথচ ব্রাহ্মণের গোলা ভর্তি ধান। তাই একদিন ব্রাহ্মণ আর থাকতে না পেরে সন্ধ্যের সময় চুপি চুপি গ্রামে গিয়ে হাজির হলেন। ভাবলেন ব্রাহ্মণীকে সব কথা বলে ক্ষমা ঘেন্না করে নিয়ে আসবেন এখানে। কিন্তু হিতে বিপরীত হলো। ব্রাহ্মণকে রাতের অন্ধকারে দেখা মাত্রই ভয়ে চিৎকার করে এমন কাণ্ড বাঁধালেন ব্রাহ্মণী যে গ্রাম শুদ্ধ লোক হৈ হৈ করে লাঠি সোঁটা নিয়ে ছুটে এলো। তারপর ব্রাহ্মণকে দেখেই তো চক্ষু স্থির। সবাই তাকে ভূত মনে করে নির্দয়ভাবে লাঠি পেটা করতে লাগলো। কয়েক ঘা লাঠির বাড়ি খেতেই রক্তাক্ত কলরবে লুটিয়ে পড়লেন ব্রাহ্মণ। তারপর যখন একেবারে নিশ্চল হয়ে গেলেন, তখনই গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারল। কিন্তু তখন সব শেষ। একমাত্র সৎ কাজ ছাড়া করবার আর কিছুই রইল না তখন। অপঘাতে মৃত্যু। তাই তৃতীয় দিনে খুব ঘটা করে শ্রাদ্ধ হলো ব্রাহ্মণের। গ্রামের লোকেরা চাঁদা তুলেই ব্রহ্ম হত্যার পাপ ঢাকতে সব ব্যবস্থা করলো। অনেক লোকজনও খেলো। কিন্তু বন্দুক ভূতেরা ব্রাহ্মণের যে শ্রাদ্ধ বাসরের আয়োজন বসিয়েছিলেন সেদিন, তার যেন তুলনাই নেই। গ্রামের লোকেরা বিজলের ডাঙার দিকে না গেলেও দূর থেকে দেখতে পেল হাঁড়ি ভর্তি মন্ডা মিঠাই ক্রমাগত আকাশপথে নেমে আসছে বিজলের ডাঙায়। সারা রাত ধরে শুধু নামছে তো নামছেই। সে নামার আর শেষ নেই। যতক্ষণ না ভোর হলো ততক্ষণ এক নাগারে ওইভাবে নামতে লাগলো সব। তারপর থেকে প্রতি বছরই ওই বিশেষ দিনটিতে গ্রামের লোকেরা দেখতে পেত ওই একইভাবে আকাশ থেকে খাবার নেমে আসছে বিজলের ডাঙায়। তবে এখন আর আসে না। আর সেই সব বন্ধু ভূতেরাই বা এখন কে কোথায়, তাই বা কে জানে। আজকের গল্পের নাম ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিজলের ডাঙা। গল্পটি আমরা নিয়েছি শিশির শুভ্র সম্পাদনায় প্রকাশিত ভূতের গল্প সংকলন প্রথম খণ্ডটি থেকে। গল্পটি প্রধান চরিত্র এবং ভূতেদের চরিত্রে আমি তুহিন, পোস্টার ডিজাইন গল্পকার। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর গল্পটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতি সপ্তাহে ঠিক একই সময়ে আমরা আপনাদের জন্য নিয়ে আসি হাড় হিম করা ভূতের গল্প।